রায়, মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপি। আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। নিজের প্রতিষ্ঠিত আদালত মানে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়েই মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পেয়েছেন সর্বোচ্চ সাজা। তবে এই মুহূর্তে ভারতে থাকার কারণে তাকে এর মুখোমুখি হতে হচ্ছে না। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি উদ্যোগ নিচ্ছে এবং এই মৃত্যুদণ্ড, এই রায়, এর রাজনৈতিক কনসিকুয়েন্স নিয়ে আমরা কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরো থাকছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে রায়, মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপি। আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যাও, এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে, যে এত কষ্ট যাদের জন্য করলাম তারাই চাইলো না যে আমি থাকি। তো কাদের জন্য করলাম? আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মী অনেকের খুব মন খারাপ। আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই, রাজনীতিতে এরকম সময় আসে। আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয়? ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। একটা কথা মনে রাখতে হবে, যেটা বাস্তব, সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী, জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে, অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে, এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে। কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে, মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে। কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই, একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে, ষড়যন্ত্র করে আসে, অবৈধ অর্থ মিলিয়ে আসে, সে কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। কারণ এদের মনের ভিতরে ভয় থাকে, দুর্বলতা থাকে, সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয়ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায়। আর ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে। এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো, ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না, জনগণের ভালোবাসা না, জনগণের আস্থা না, বিশ্বাস না, একটা ভীতিকর পরিস্থিতি। আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যাও, এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে। কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি, বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা, বাবা, ভাই, ছোট্ট রাসেলকে পর্যন্ত ছাড়ে নাই, তাকেও হত্যা করেছে। সেই দেশে আমি ফিরে আসব, সেখানে যুদ্ধাপরাধীরা, আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা এখন দেশে বিদেশে চাকরি, তারা খুব রমরম অবস্থায় থাকে। ওই অবস্থায় আমি যে আসব, অনেক বাধা ছিল, অনেকের মনে দ্বিধা ছিল। আমি কিন্তু ফিরে এসেছিলাম। আর আসার পর থেকে কিন্তু একটা পর একটা সমস্যা আমার উপরে যাচ্ছে। আমি 81 সালে ফিরে আসলাম, 83 সালে বন্দী হলাম, এমনকি আমাকে ডিজিএফআইয়ের অফিসে নিয়ে গেল ইন্টারোগেশনের জন্য। এরপরে আবার 85 সালে, আর যখন যেখানে গেছি সেখানে তো মানে একবার আক্রান্ত হয়েছি, এ তো কতবার। কিন্তু হ্যাঁ, আমি বেঁচে গেছি, আমি বারবার বেঁচে গেছি। জানি না, এখানে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ আমার হাতেই আমার বাবা, মা, ভাই, তাদের হত্যাকারীদের বিচার হবে, আমার হাতেই এই যুদ্ধাপরাধীদের বিচার হবে, আমার হাতেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। চিফ প্রসিকিউটর যে কথাগুলি বলল, আমি আগুন দিয়েছি, আমি মেট্রো রেল
বিটিভি সব ভবনে নাকি আমি আগুন দিয়েছি, অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে, অপরাধীরা নিজেরাই স্বীকার করছে, আর অপরাধী বলেই তো ইউনূস তাদেরকে দায় মুক্তি দিল। কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে, বলে দিল 1400 লোক হত্যা হয়েছে। তা আওয়ামী লীগের তো আমার মনে হয় প্রায় 8-10 হাজার লোক, আমরা তাদের কোনো খবরই জানি না, কত মানুষকে মেরে গুম করে ফেলেছে। 1 মাসের মধ্যে প্রায় 300-400 হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে? এটা তো ইউনূসের পেটোয়া বাহিনী, তারাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক। আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট 1973 সালে সেটা করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে, আবার পার্টি হিসেবে বিচার হবে, কারণ দেশে প্রচলিত আইন তো আছে। তবে হ্যাঁ, একটা জিনিস ইউনূস ম্যাজিক দেখালো যে মাত্র 20 দিনের হিয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব 450 পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল। চমৎকার দেখালো আর কি সব কিছুতেই। আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ, অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ। আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে, আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি, কিন্তু 5 তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে? পায়নি। 34 জনের মতো সেই সময় শহীদ হয়েছিল, আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি। আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য। ইউনূস যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে? জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না। এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে, 7.62 বুলেট কোথা থেকে আসলো, এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে, এটা শুনেই ইউনূস ঘাবড়ে গেল, অমনি তাকে সরিয়ে দিল। তার কারণ কি? এই অবৈধ অস্ত্র ইউনূসেরই সাপ্লাই, সেই ব্যবহার করেছে, সেই হত্যা করেছে। এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে, সেই সাথে জামাত, বিএনপি, শিবির, তারা। আমি একটু জানতে চাইবো যে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি। অনেক সরকারের শীর্ষ কর্মকর্তাকে জনরোষ বলেছিলেন। গতকাল ঠিক না, আমার জন্য গতকাল মানে আসলে 17 তারিখ, সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম? এতে কি সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি না আসলে কোনটা? 32 নম্বর ভাঙতে চেয়েছে জনগণ, ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি। বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। আমার 3 ভাই, সকলে আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল, যার বয়স ছিল মাত্র 10 বছর, তাদেরকে কেউ নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনিও জীবন হারান। যে স্মৃতিটুকু নিয়ে 2 বোন বেঁচে ছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা করতে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবারে তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। এটাই আমার কথা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে।
কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপর আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে।